আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সবকিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের 18 নম্বর ক্লাসে আমরা যুক্ত হয়েছি। প্রিভিয়াস ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের মানে এক কথায় যদি বলি 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করেছি একটা ছকের মাধ্যমে। ছকটা একটু দেখাই। এই ছিল সেই ফ্যামিলি ট্রি, দ্য ফ্যামিলি ট্রি অফ ভার্ব। এই ফ্যামিলি ট্রিতে কি কারো কোনো সমস্যা আছে? আগে এটা একটু ক্লিয়ার হয়ে নি। এটা সমস্যা থাকলে তো সামনে আগানো যাবে না। যারা যারা যুক্ত আছেন সবাই একটু লেখেন, এই ফ্যামিলি ট্রিতে কারো কোনো সমস্যা আছে কিনা দ্রুত লেখেন। আর যারা যারা যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি সবাই নাম লিখে যুক্ত হবেন। নতুন যদি কেউ থাকি নাম প্লাস ঠিকানা লিখবেন। আর এই ফ্যামিলি ট্রি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাতে সমস্যা আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, আহমেদ ভাই গাজীপুর থেকে যুক্ত আছেন। পারভেজ ভাই তো রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, নাজিম ভাই ঢাকা থেকে আছেন। ঠিক আছে, তাহলে যে যেখান থেকে আছেন আজকে ক্লাসটা উপভোগ করুন। আমরা ভার্ব নিয়ে আজকে দ্বিতীয় ক্লাসে আছি। প্রথম ক্লাসে আমরা ভার্বের 14 গোষ্ঠী এক কথায় ক্লাসিফিকেশন অফ ভার্ব সম্পর্কে পড়েছি এবং এই যে ফ্যামিলি ট্রি, এই ফ্যামিলি ট্রি এর নেতৃত্ব স্থানীয় যে বড় বড় মুরব্বীরা আছে তাদেরকে মোটামুটি আমরা শেষ করছি। ঠিক আছে, এখন এই মুরব্বীদের আন্ডারে যে চেলাপেলা ছোটখাটো পিচ্চিরা আছে তাদেরকে নিয়ে আমরা পড়বো। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ এগুলাই, তারপরে ফ্যাক্টেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, হ্যাঁ এগুলাই মোটামুটি আজকে আমাদের টপিক। তো আজকে টপিকগুলো আমরা শুরু করে ফেলি। ক্লাস নাম্বার 18। ঠিক আছে, দেখেন প্রথমে আমাদের আসতেছে ট্রানজিটিভ ভার্ব কি। যেটা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমি যে সংজ্ঞাই দিব না কেন, মনে রাখবেন যেটা ট্রানজিটিভ ভার্ব তার বিপরীতটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এতটুকু মনে রাখেন, যেটা ট্রানজিটিভ তার বিপরীতটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে একটা সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে আই ইট রাইস, আই ইট রাইস, অবজেক্ট আছে না? যে সেন্টেন্সে অবজেক্ট থাকে ওটাই ট্রানজিটিভ। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না, ধরেন আই ইট ফুল স্টপ, এই সেন্টেন্সে অবজেক্ট নাই, এটা ইনট্রানজিটিভ। আমি যদি আপনাকে এক কথা একদম ক্লাস 1 লেভেলে পড়াই, লেভেল 1-এ পড়াই, যদি আপনি ধরেন ক্লাস 1-এ পড়তেছেন, এত সোজা করে যদি বলি ট্রানজিটিভ কি, যেটার অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ কি, যেটার অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ, যেটার অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ। একটা সোজা এক্সাম্পল, আই ইট রাইস, এখানে রাইস লেখা আছে মনে মনে, যেটা মুখে বললাম, তাহলে এটা ট্রানজিটিভ। এখন যদি আই ইট রাইস লেখা নাই, তাহলে ওটাই ইনট্রানজিটিভ। বিষয়টা যেভাবে সোজা করে বললাম ওইভাবে বুঝতে পারলে আপনার 60% কাভার হয়ে গেছে। এই ট্রানজিটিভ ভার্বের 60% কাভার হয়ে গেছে। কিন্তু বিষয়টা আসলে এত সোজা না, আপনাকে আর একটু ডিপলি পড়তে হবে, মানে আরো 40% রয়ে গেছে। তো আমরা তো ইজিলি একটা ডিফারেন্সিয়েট করে দিলাম যে ট্রানজিটিভ কি, যেটার অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ কি, যেটার অবজেক্ট নাই। কিন্তু ভাই বোনেরা, আমাদের ভিতরে সমস্যা আছে। কি সমস্যা জানেন? সমস্যা হচ্ছে আসলে অবজেক্ট কি আমরা সেটাই বুঝি না। আমি আবার বলতেছি, আসলে অবজেক্ট কি আমরা সেটাই বুঝি না। ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা ঠিক আছে, যেটার অবজেক্ট আছে সেটাই ট্রানজিটিভ, যেটার অবজেক্ট নাই সেটা ইনট্রানজিটিভ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অবজেক্ট কি আমরা সেটাই বুঝি না, মানে অবজেক্ট কি আমরা সেটাই বুঝি না। দেখেন আমি যদি লিখি আই অ্যাম অ্যাংরি, আমি রাগান্বিত, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, 100 জনের ভিতরে 99 জনই বলবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা অবজেক্ট না। মজার বিষয় কি বললাম? এটা অবজেক্ট না, এবং এই সেন্টেন্সটা ইনট্রানজিটিভ ভার্বে পড়ছে, ট্রানজিটিভ ভার্বে পড়ে নাই। কিন্তু সবাই এটাই বলবে না, আই সাবজেক্ট, এম ভার্ব, এইটা অবজেক্ট, অ্যাংরি অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট না। তাহলে এটার পরিচয় কি, এই জিনিসটাই শিখবো। তো আপনাকে যতটুকু বলছি, যতটুকু আপনার নলেজে কুলায়, ঠিক আছে,
যতটুকু আপনার নলেজে কুলায় সে অনুযায়ী আপনি 60% বুঝে গেছেন। কিন্তু ওই যে আমাদের নলেজের বাইরে কিছু আছে, যেমন আমরা অ্যাংরি কে জানি এটা একটা অবজেক্ট, আই এম অ্যাংরি, অ্যাংরি একটা অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট না। এটা যদি অবজেক্ট না হয় কেন না, এটা একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্যার এটা অবজেক্ট কেন না। দ্বিতীয় প্রশ্ন, স্যার এটা যদি অবজেক্ট না হয়ে থাকে তাহলে এটা আসলে জিনিসটা কি। এই দুইটা কোশ্চেনের সমাধান করতে পারলেই আপনার 100% ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব শেষ। বুঝাইতে পারছি? আসেন দেখি এর সমাধান পাওয়া যায় কিনা। সো বেসিক কথাটাকে ই করে নেই। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পর অবজেক্ট আছে, অর্থাৎ ভার্বের পর দেখেন এই লাইনটা একটু গুরুত্ব সহকারে পড়েন। দেখেন ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বসানো যায়। কি বসানো যায়? অবজেক্টিভ ফর্ম। এতক্ষণ আমরা পড়তেছিলাম অবজেক্ট আছে, কিন্তু অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট না, অবজেক্টিভ ফর্ম। আবার বলতেছি, অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন বলতে পারেন যে ভাই যে অবজেক্ট আর অবজেক্টিভ ফর্মের পার্থক্য কি? এই জিনিসটাই দেখাবো। হ্যাঁ, এইটা কোশ্চেন কিন্তু সবাই করবে যে স্যার অবজেক্টিভ ফর্মই তো বুঝি না, মানে অবজেক্ট তো বুঝি কিন্তু অবজেক্টিভ ফর্ম জিনিসটা কি, এই জিনিসটা আমি সমাধান করে দিব। সো ইন দা মিন টাইম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, পড়া রিলেটেড কোশ্চেন করেন। আমি এখন কমেন্ট সেকশন দিকে তাকাচ্ছি না, আমি একবারে 10-15 মিনিট পড়ানোর পর তারপরে কমেন্টের দিকে তাকাবো। বুঝাইতে পারছি? এর মধ্যে যার যা কোশ্চেন আছে করেন, আমি সবার কোশ্চেনের রিপ্লাই দিব, কোনো সমস্যা নাই। আর আবারও বলতেছি, যারা যারা নতুন যুক্ত হচ্ছে একটু নামটা লেখেন আর ঠিকানাটা লেখেন, আর পুরাতন যারা আছে শুধু নামটাই লেখেন, যেন আমি বুঝতে পারি যে আমার রেগুলার স্টুডেন্টরা যুক্ত হয়েছে। ওকে, সো স্যার অবজেক্ট তো বুঝি কিন্তু অবজেক্টিভ ফর্ম জিনিসটাকে এটাই তো বুঝি না স্যার। এইটার কোশ্চেন করতে পারলে আমাদের ক্লাস মানে প্রায় ক্লাসের 50% শেষ। দেখেন যেহেতু অবজেক্টিভ ফর্ম বললাম, তাইলে একটা সাবজেক্টিভ ফর্মও থাকে। এগুলো শুধু প্রোনাউনের হয়। এগুলা শুধু কিসের হয় শিক্ষার্থীরা? এগুলা শুধু প্রোনাউনের হয়। কিসের? অবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম। দেখেন রিপন ইজ এ গুড বয়, এটা সবাই বলবে রিপন একটা নাউন। রিপন ইজ এ গুড বয় এটা সাবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম না, এটা সাবজেক্ট। রিপন ইজ এ গুড বয় এটা নাউন। রিপনের পরিবর্তে দেখেন আমি কি লিখলাম, হি সরি রিপন ইজ এ প্লেয়ার, সরি রিপন ইজ এ প্লেয়ার, সে একজন প্লেয়ার। তারপরে কি লিখলাম দেখেন, হি ইজ এ গুড বয়। কি লিখলাম দেখেন, হি ইজ এ গুড বয়। ওকে, কি লিখলাম? হি ইজ এ গুড বয়, এভরিওয়ান লাভস হিম। বুঝাইতে পারছি? দেখেন এই রিপন এর প্রোনাউন লিখলাম একবার হি, আবার এই রিপন এর প্রোনাউন লিখলাম একবার হিম। একটু তিনটা সেন্টেন্স ভালো করে একটু খেয়াল করেন তো। তিনটা সেন্টেন্স খেয়াল করেন। আমি যখন লিখলাম রিপন, সাবজেক্ট হিসেবে রিপনের পরিবর্তে লিখলাম হি। আচ্ছা এই হি রিপন না? রিপন তো। তাহলে আমি যখন এই রিপনকে অবজেক্ট হিসেবে লিখতে গেলাম তখন কি আর হি লিখতে পারলাম? পারলাম না তো। এভরিওয়ান লাভস হি, এইটা লিখলে কি সেন্টেন্স হবে? হবে না। এখন আমি যদি জিজ্ঞেস করি কেন হবে না, এই রিপন মানেই তো হি। তাহলে হি যদি সাবজেক্টে লেখা যায় মানে বলতে চাচ্ছি রিপন ইজ ইকুয়াল টু তো হি, তাই না? সো রিপন ইজ ইকুয়াল টু যদি হি হয়, এই হি কে যদি সাবজেক্ট হিসেবে লেখা যায়, এই হি কে অবজেক্ট হিসেবে কেন লেখা যায় না? ফর এক্সাম্পল আমি রিপন কে কিন্তু অবজেক্ট হিসেবে লিখতে পারবো। যদি লিখি এভরি ওয়ান লাভস রিপন, দেখেন এভরিওয়ান লাভস রিপন, এই রিপন এই নামটাকে আমি অবজেক্ট হিসেবেও লিখতে পারলাম, আবার এই রিপন এই নামটাকে আমি সাবজেক্ট হিসেবেও লিখতে পারলাম। কিন্তু যখন প্রোনাউনের পালা আসলো তখন যেটা সাবজেক্ট হিসেবে লিখলাম প্রোনাউন হি, ওই হিটাকে কিন্তু অবজেক্টের জায়গায় কপি পেস্ট করতে পারলাম না। কিন্তু নাউনটা খেয়াল করেন, রিপনকে সাবজেক্ট হিসেবে লিখতে পারছি এবং এই রিপনকে আবার অবজেক্টের জায়গায় কপি করতে পারছি। এটা নাউনের ক্ষেত্রে পসিবল হয়েছে, কিন্তু এটা প্রোনাউনের ক্ষেত্রে পসিবল হইল না। প্রোনাউনের ক্ষেত্রে রিপনের জায়গায় হি লিখতে হয়েছে সাবজেক্টে, কিন্তু অবজেক্টে আমি হি লিখলে আমাকে কেটে দিবে, অবজেক্টে লিখতে হয়েছে হিম। সো এইখান থেকেই আপনার প্রশ্ন আসে, প্রোনাউনে এই হিটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম আর এই হিমটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। নাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ কিংবা অবজেক্টিভ ফর্ম নাই। নাউনের ক্ষেত্রে কেন সাবজেক্টিভ বা অবজেক্টিভ ফর্ম নাই? কারণ নাউন সাবজেক্ট হিসেবে একই রকম,
আবার লাস্টে অবজেক্ট হিসেবে একই রকম বসে। একটু আগে আমি আপনাদের দেখাইলাম, বিষয়টা দেখাইছি না? হ্যাঁ, কিন্তু প্রোনাউন সাবজেক্ট হিসেবে একরকম বসে, আবার অবজেক্ট হিসেবে একরকম বসে। তাহলে আসেন আমরা কিছু অবজেক্টিভ প্রোনাউন দেখি। কোশ্চেন আছে, কোশ্চেন একটু পরে নিব, কিন্তু অবজেক্টিভ প্রোনাউন কিছু দেখি। আসে হিম, হিম দিয়ে একটা বাক্য লিখি, আই নো হিম। হিম লাস্টে বসছে না, যেটা ভার্বের পরে বসে সেটাই অবজেক্ট। সো হিম একটা অবজেক্ট। আই নো হার, হার একটা অবজেক্ট। আই নো দেম, দেম একটা অবজেক্ট। পিপল, পিও পিএলই, পিপল নো আস, তার মানে আস একটা অবজেক্ট। পিপল নো মি, মানুষরা আমাকে জানে, তার মানে মি একটা অবজেক্ট। আবার ইট, ইট দিয়ে কি হইতে পারে, লিখি দিস ইজ ইট, কথার কথা। এই দেখেন দিস ইজ ইট, ইট একটা অবজেক্ট। তার মানে এইখানে যে কয়টা লাইন লেখা হয়েছে, সব যে কয়টা ওয়ার্ড লেখা হয়েছে সবগুলাই হচ্ছে অবজেক্ট। তাহলে এইখান থেকে শিখেন, আপনার যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সে এই অবজেক্টিভ ফর্ম যদি আপনি বসাইতে পারেন তাইলেই সেটা ট্রানজিটিভ ভার্ব। ওই সেন্টেন্সে যদি অবজেক্টিভ ফর্ম বসাইতে না পারেন তাইলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এইখানে এক কথাই শেষ। আমি আবার বলতেছি, প্রথম থেকে আবার আসতেছি। আমার ট্রানজিটিভ ভার্ব হওয়ার শর্ত কি ছিল? অবজেক্ট আছে না, এটা সঠিক কথা না। অবজেক্টিভ ফর্ম থাকতে হবে। কি থাকতে হবে? অবজেক্টিভ ফর্ম। এখন অবজেক্টিভ ফর্ম থাকতে হইলে জানতে হবে যে স্যার অবজেক্টিভ ফর্ম আসলে কোনগুলা, স্যার অবজেক্টিভ ফর্ম আসলে কোনগুলা, এটা আমাদের জানতে হবে। সো এইটা যদি জানি সেই ক্ষেত্রে আমাদের এইখানে চলে আসতে হবে। সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ কি, সাবজেক্টিভটা আমাদের কাজে লাগে না, তাও শেখানোর জন্য শিখেছি। সাবজেক্ট হিসেবে হলে সাবজেক্টিভ, অবজেক্ট হিসেবে হলে অবজেক্টিভ। এখন বলতে পারেন স্যার অবজেক্টিভ ফর্ম কি শুধু হিম? না, এরকম অনেক আছে। ইট, হিম, হার, দেম, আস, মি। এখন কথা হচ্ছে, এইবার দেখেন ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা। যে ভার্বের পর অবজেক্ট আছে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম বসে, সেইটাকেই ট্রানজিটিভ ভার্ব বলে। এখন অবজেক্টিভ ফর্ম কি? এক কথায় এগুলা বসবে, হয় ইট বসানো যাবে, অথবা হিম, অথবা হার, অথবা দেম, অথবা আস, অথবা মি। এইগুলা যদি সেন্টেন্সের পরে বসানো যায় এক কথায় সেটা ট্রানজিটিভ ভার্ব। এগুলা যদি আপনি বসাইতে না পারেন সেটা ইনট্রানজিটিভ ভার্ব। চলুন এবার এক্সাম্পল দেখি। আই নো হিম, ডিরেক্টলি বসে গেছে, এটা ট্রানজিটিভ। আই নো রিপন, রিপনের পরিবর্তে যদি আমি হিম বসাই, আই নো হিম, তাহলে কি সেন্টেন্সটা মিলবে? আই নো হিম, হ্যাঁ মিলে গেছে। ধরেন আপনার এখানে যেটা আছে ওইটার পরিবর্তে আপনাকে আমি যেগুলা শিখাইছি এইগুলা, এইগুলা যদি আপনি এখানে বসায় দেখেন যে লাইনটা মিলে যায় তাইলেও ট্রানজিটিভ হবে। যেমন এখানে তো রিপন নাই, সরি এখানে তো রিপন আছে, আমার এইখানে যে কয়েকটা লিখছি এই কয়েকটা তো নাই, ডিরেক্টলি নাই। ডিরেক্টলি না থাক, আপনি বসায় দেখবেন লাইনটা মিলে কিনা। আই নো হিম এখানে ডিরেক্টলি আছে, এটা ট্রানজিটিভ। আই নো রিপন, রিপন কেটে দেন, রিপনের পরিবর্তে হিম বসান্ত, দেখি লাইনটা মিলে কিনা। আই নো হিম, হ্যাঁ লাইনটা কিন্তু মিলে গেছে, দুইটা ট্রানজিটিভ। এইবার দেখেন হি ওয়ার্কস হার্ড, ওয়ার্কস তো আছে কিন্তু এরপরে কি আমার অবজেক্টিভ ফর্ম আছে? পুলাপান আপনি কিন্তু ধরে ফেলছেন, এরপরে আমার অবজেক্টিভ ফর্ম নাই। সো এটার মানে কি বুঝাচ্ছে? এইটার মানে বুঝাচ্ছে এইটা আমার কি না? ট্রানজিটিভ ভার্ব না। এটা আমার কিনা বলেন তো? ট্রানজিটিভ ভার্ব না। আমি আবার বলতেছি, খেয়াল করেন, হি ওয়ার্কস হার্ড, এইটা কি অবজেক্টিভ ফর্ম আছে? আমি যে কয়েকটা মাত্র শিখাইলাম এই অবজেক্টিভ ফর্মের মধ্যে পড়ছে? পড়ে নাই। বা এই অবজেক্টিভ ফর্মের মধ্যে এটা কাইটা দিয়ে একটা বসান, হিম বসান, হি ওয়ার্কস হিম মিলে, অথবা হি ওয়ার্কস আস, এগুলা দিয়ে কি মিলে? মিলে না। কিন্তু এই লাইনটা দেখেন, রিপন কাইটা দিয়ে যদি আমি আস লিখি, আই নো, আই আস দিয়ে তো হবে না, দেম দিয়ে যদি লিখি আই নো দেম, লাইনটা মিলে যায়। আই নো হার, লাইনটা মিলে যায়। কিন্তু হি ওয়ার্কস এর পরে হার্ট কেটে দিয়ে আপনি অবজেক্টিভ ফর্মগুলা বসান, লাইনটা কিন্তু মিলে না। হি ওয়ার্কস ইট, হি ওয়ার্কস মি, হি ওয়ার্কস হিম, এইভাবে লাইনটা মিলে না। তার মানে এইটা অবজেক্টিভ ফর্মে নাই। যেহেতু পোলাপান এটা অবজেক্টিভ ফর্মে নাই, এটা অবজেক্ট না। সোজা কথা, সোজা কথা। আজকে আর আগ পর্যন্ত আপনি অবজেক্ট হিসেবে যা যা জানতেন ভুলে যান। আজকের ক্লাসে শিখলেন অবজেক্ট হইতে হইলে অবজেক্টিভ ফর্ম হইতে হবে। যেহেতু এটা অবজেক্টিভ ফর্মের মধ্যে পড়ে নাই
এইটা অবজেক্ট না। এই কোশ্চেনটা খেয়াল করে, হি অ্যারাইভড এট দ্য ক্লাসরুম, ROOM রুম, ঠিক আছে। হি অ্যারাইভড এট দ্য ক্লাসরুম, এর বাংলা কি? সে ক্লাসরুমে উপস্থিত হয়েছে। হি সাবজেক্ট অ্যারাইভড ভার্ব, হি সাবজেক্ট অ্যারাইভড ভার্ব, তাইলে সবাই বলবে এট দ্য ক্লাসরুম এটা অবজেক্ট, এটা সবাই বলবে। কিন্তু দেখেন তো এইখানে কি কোনো অবজেক্টিভ ফর্ম আছে? আচ্ছা, অবজেক্টিভ ফর্মের দরকার নাই। এই লাইনটা কাইটা দিয়ে আমি যদি হিম লিখি বা হার লিখি, লাইনটা মিলে। হি অ্যারাইভড হার, অথবা হি অ্যারাইভড হিম, অথবা হি অ্যারাইভড আস, অথবা হি অ্যারাইভড মি। এইখানে যদি আমি কোনো কল্পনা করে কোনো অবজেক্টিভ ফর্ম দেই, এটা কি মিলবে? লাইনটা কিন্তু কোনোভাবেই মিলবে না। তার মানে আর যাই হোক, এটা অবজেক্ট না। সবাই বলবে ভাই সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে যা আছে সবই অবজেক্ট, সবাই এটাকে এক কথা অবজেক্ট চালিয়ে দিবে। কিন্তু এটা অবজেক্ট না, কারণ এখানে কোনো অবজেক্টিভ ফর্ম নাই। যদি আপনাকে কেউ কোশ্চেন করে, বা আপনি যদি ইন্টারের বা এসএসসির স্টুডেন্ট পড়ান এবং তাদেরকে বলেন যে ছোট ভাই এটা কিন্তু অবজেক্ট না, বলবে আপু বা ভাইয়া কেন অবজেক্ট না? এক কথায় বলে দিবেন এখানে কোনো অবজেক্টিভ ফর্ম নাই। ভাইয়া এটা অবজেক্ট না, কেন অবজেক্ট না? এক কথা এখানে কোনো অবজেক্টিভ ফর্ম নাই, বা অবজেক্টিভ ফর্ম বসাইলে লাইনটা মিলবে না। এক কথায় শেষ। এক কথায় যদি বলি যেটাতে কোনো অবজেক্টিভ ফর্ম মিলবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব, আর যেটাতে অবজেক্টিভ ফর্ম আছে মানে অবজেক্ট বসছে সেটা ট্রানজিটিভ ভার্ব। আমার বক্তব্য এখানেই শেষ হলো। এবার আন্ডারস্ট্যান্ডিং এর টাইম। কে কি বুঝছেন ফিডব্যাক দেন, আর কে বুঝতে পারেন নাই, কার মনে কি যত কোশ্চেন এবার কোশ্চেন করে। এতটুক 15 মিনিট টানা লেকচার দিলাম, এই 15 মিনিটে কার কিরকম লাগলো, কে কতটুক বুঝছেন, বুঝলেও ফিডব্যাক দেন যে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। আর না বুঝলেও লেখেন যে ভাইয়া এইখানে এইখানে আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, আমি 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ডের মধ্যে কাজ শেষ করে। ঠিক আছে, আমাদের সাথে আজকে অনেক নতুন নতুন স্টুডেন্টরা যুক্ত হয়েছে। আমাদের কিন্তু আজকে অলরেডি 18 নম্বর ক্লাস চলতেছে ফ্রি কোর্সের। হ্যাঁ, সো আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, যদি ভর্তি হইতে চান, যে পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে ওই পেজে ইনবক্স করলে আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা মাত্রই আপনি বিগত 17টা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। সো কৌশিক ভাইকে স্বাগতম। আর যারা যারা নতুন আছেন, বৃষ্টি আপু, মুমিনুল ভাই, যারা যারা নতুন আছেন সবাইকে স্বাগতম। ক্লাসটা সম্পূর্ণ করার অনুরোধ রইল। আচ্ছা, মুন্নি আপু অনেকদিন ক্লাস করতে পারেন নাই, সো টেনশন নাই, এটা কোনো ফিজিক্যাল ব্যাচ না যে ক্লাস মিস হইলেই মিস। অনলাইন ব্যাচ মানে এখানে বেনিফিট আর বেনিফিট। এখানে যেমন কস্ট ফ্রি, অনেক ক্ষেত্রে কস্ট কম থাকে, আবার অনেক ক্ষেত্রে যেমন আমাদের কোর্সটা একদম কস্ট ফ্রি। ফিজিক্যাল ব্যাচ এগুলো পসিবল না, এই ক্ষেত্রে একটা বেনিফিট থাকে। দ্বিতীয়ত বেনিফিট রেকর্ডেড ক্লাস থাকে। হ্যাঁ, মুন্নি আপু রেকর্ড ক্লাসগুলো করে নেবেন। আচ্ছা, সাথী আপু রাজশাহী থেকে আছে। ঠিক আছে, তাহলে সবারই মোটামুটি ক্লিয়ার, কারোরই কোনো সমস্যা নাই? আচ্ছা, ধন্যবাদ শাহাদাত ভাই। ঠিক আছে, হ্যাঁ এক্সারসাইজ তো করাবো। এক্সারসাইজ করানোর উদ্দেশ্যে মুন্নি রয় আমি অলরেডি কয়েকটা 4টা সেন্টেন্স দিছি। এই 4টা সেন্টেন্স বুঝতে পারলে ইনশাল্লাহ জীবনে ঠেকবেন না আশা করি। কারণ ওই যে একটা ভাত চিপলে যেমন বোঝা যায় ভাতের অন্যান্য অবস্থা কি, 4টা এক্সারসাইজ ওই রকমই। আর আমি এখনই জীবন্ত এক্সারসাইজ করাবো, নো টেনশন। যেহেতু আমরা মাস্টার বই শেষ করার মিশনে আছি, মাস্টার বইয়ের এক্সারসাইজ করাবো না বা বইয়ের ছবি এখানে থাকবে না, এটা হতে পারে না। কেমন? থাকবে অবশ্যই। সো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সো সবাই মোটামুটি ক্লিয়ার। এখন আমরা এক্সারসাইজে চলে যাব। তার আগে আপনারা একটু ভিডিওটা পজ করে দেখাটা পজ করে একটু কাইন্ডলি আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা কিনা পড়াশোনার প্রতি ডেডিকেটেড বা যারা লেখাপড়া করতে পছন্দ করে, ইংরেজি গ্রুপ স্টাডি করতে পছন্দ করে, তাদেরকে একটু এখানে মেনশন করে দেন। কারণ যেহেতু কোর্সটা ফ্রি, এটা কোনো পেইড কোর্স না, কোনো হিডেন কোনো ফিচার নাই। যেহেতু কোর্সটা ফ্রি, সব প্রত্যেকটা দিন লাইভ ক্লাস হচ্ছে, আপনার মতো কিন্তু তাদেরও একটা অধিকার থাকে যে ফ্রি ক্লাসের মাধ্যমে বেনিফিটেড হন। আপনি যদি উপকৃত হন, তাহলে এই উপকারটা কিন্তু ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনারও। সে একটু কাইন্ডলি আপনার ফ্রেন্ডদের মেনশন করে দেন যে তারা এই ক্লাসে যুক্ত হইতে পারে। ঠিক আছে, সে একটা প্রশ্ন ছিল। এখন এই প্রশ্নটা খুবই সোজা একটা প্রশ্ন। এই প্রশ্নটার অ্যান্সার করেন। আমি 15 সেকেন্ড টাইম দিব, তারপর নতুন টপিকে চলে যাব। অনলি 15 সেকেন্ড। 15 সেকেন্ডে কোশ্চেনটার উত্তর করেন।
যে ভার্বের অবজেক্ট নেই তাকে কোন ভার্ব বলে? 15 সেকেন্ড টাইম দিলাম, সবাই করে। যারা যারা আছেন 50+ আছেন, কারো যদি মিস না হয় সবাই উত্তরটা করবেন। যে ভার্বের অবজেক্ট নেই উত্তর করবেন, প্লাস ফ্রেন্ডকে মেনশন করবেন। ফ্রেন্ডকে মেনশন, একজনকে মেনশন প্লাস উত্তর, এইভাবে সবাই কমেন্ট করেন। একজনকে মেনশন করেন, আরেকটা কমেন্ট উত্তর লেখেন। কাইন্ডলি সবাই উত্তরটা করবেন। 15 সেকেন্ড টাইম দিলাম। দ্রুত করেন, দ্রুত করেন, আমি দেখবো কে সবার আগে উত্তর করছে। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, কোথা থেকে যুক্ত হচ্ছেন, নাম সহ ঠিকানাটা লেখেন, জানি আমরা সবাই আপনাকে ওয়েলকাম করতে পারি। ঠিক আছে, 15 সেকেন্ড শেষ। আন্ডারস্ট্যান্ডও সবাই করতে পারছেন। এবার জ্বলন্ত এক্সাম্পল চলে যায়। এক্সাম্পলে এগুলার ভুগিচুগি পরে আমাদের লাভ নাই। দেখেন, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। ট্রি বস্তু, ট্রি না লেখে আমি যদি ইট লেখি তাহলে লাইনটা মিলে কিনা দেখেন। হি টুক শেল্টার আন্ডার ইট। ট্রি না লেখে যদি ইট লিখি, হি টুক শেল্টার আন্ডার ইট, লাইনটা মিলে গেছে। যেহেতু মিলে গেছে, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, ভালো জায়গায় আসছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 12 সালে চলে আসে। যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট যদি কেউ থেকে থাকেন আমাদের ক্লাসে, 22-23 একদম রিসেন্ট মেডিকেলে এইখান থেকে কোশ্চেন আসছে। আসেন দেখি। মাদার ফাদার লাভস মি। এই মেয়ের পরিবর্তে, মি তো অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে, আমি আবার মেয়ের পরিবর্তে বসাইতে চাইছিলাম, কত সিলি। দেখছেন, অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে। একটু বড় করে দিচ্ছি, দেখেন অবজেক্টিভ ফর্ম দেওয়াই আছে, কোনো কথা হবে না। ট্রানজিটিভ ভার্ব। দ্য বয় রিডস বুক। বুক তো বস্তু, বুকের পরিবর্তে যদি আমি ইট লেখি, লাইনটা মিলে কিনা। দ্য বয় রিডস ইট, বালকটা এটি পড়তেছে, তার মানে লাইন মিলে গেছে, অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। ডান। হি রাইটস এ লেটার। লেটার তো বস্তু, লেটারের পরিবর্তে যদি ইট দেই, হি রাইটস ইট, মানে সে এটি লেখে। আল্লাহ, লাইনটা তো মিলে গেছে অবজেক্টিভ ফর্ম দিয়ে, তার মানে ট্রানজিটিভ। ডান, ভেরি ইজি। এখন ইনট্রানজিটিভ। মাদার লাভস, এটা একদমই সোজা। সাবজেক্ট আছে, ভার্ব আছে, কোন রকমের অবজেক্ট দেওয়াই নাই। অবজেক্ট দেওয়াই নাই, এটা একদমই সোজা। ভার্বের পর শেষ করে দিছে, এটা অবশ্যই ইনট্রানজিটিভ। তাও দেখি। দেখেন 19 সালে এটা কোশ্চেনে চলে আসছে। ইনট্রানজিটিভ। হাফিং ফাফিং। হাফিং অ্যান্ড পাফিং মানে হাঁপায়া হাঁপায়া। উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। মানে 7 সেকেন্ড সময় বেশি অতিক্রম হয়েছে, এত দ্রুত আমরা চলে আসতে পারছি ক্লাসরুমে। ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব অ্যারাইভড ইজ, এই অ্যারাইভড, এই অ্যারাইভড এর পর কি আপনার ই আছে, অবজেক্ট আছে। হি অ্যারাইভ, সবাই বলবে অ্যাট দ্য ক্লাসরুম। সবাই কি বলবে? সবাই বলবে অ্যাট দ্য ক্লাসরুম। এইটা একটা অবজেক্ট, কিন্তু এই অ্যাট দ্য ক্লাসরুমের পরিবর্তে আপনি যদি ইট লেখেন, বস্তুত ইট লেখেন, হি অ্যারাইভড ইট, সেন্টেন্স কি মিলে? হি অ্যারাইভড ইট, এর কোনো অর্থ হয়? এর তো কোনো অর্থ হয় না। হি অ্যারাইভড ইট মানে কি? এর কোনো অর্থ নাই, এর তো কোনো অর্থই হয় না। যার কারণে এটা মিলে না। যেহেতু এইটা মিলে নাই, বিসিএস এ আসছে, দেখেন 41 তোমার বিসিএস হুবাহু কমন আমার পড়া থেকে। যেহেতু এটা মিলে নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্টিভ ফর্ম হইতে হবে। অবজেক্টিভ ফর্ম যেহেতু হয় নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাটস ইট। আর এইটা একটু মুখস্থ করতে হবে। এগুলা ব্যাংক ট্যাঙ্কের কোশ্চেন তো একটু জটিল হয়, এখানে এরকম আসে। এক্ষেত্রে আপনাকে লাইন দিবে না, আপনাকে একটা ভার্ব দিয়ে বলবে যে কোন ভার্বটি ইনট্রানজিটিভ। এগুলা ফালতু ভোকাস কোশ্চেন, সহজে পরীক্ষা এগুলো আসে না। যদি তারপরেও রিস্ক নিয়ে এড়াতে চান, রিস্ক যদি এড়াতে চান, তাহলে এগুলো একটু মুখস্থ করে রাখেন। লাই, রাইজ, সিট, ইনট্রানজিটিভ ভার্ব। লে, রেইজ, সেট, ট্রানজিটিভ ভার্ব। লাই, এলআই, লাই ভার্সেস লে। লাই ইনট্রানজিটিভ, লে ট্রানজিটিভ। এগুলার কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা থাকলে তো বইতেই দিত, ব্যাখ্যা নাই। এগুলা মুখস্থ করে রাখতে হবে, এগুলা পরীক্ষাতে তেমন আসে না। এই তিনটা ইনট্রানজিটিভ আর এই তিনটা ট্রানজিটিভ, একটু মুখস্থ করে রাখতে হবে। ওইখান থেকে একটা মুখস্থ কোশ্চেন আসছে, মুখস্থ জিনিস আর কি দেখাবো।
19 নাম্বার কোশ্চেনটা আমি সলিউশন ঢেকে রাখছি, এটা আপনারা করেন। 19 নাম্বার কোশ্চেনটা সবাই করেন। আর কাইন্ডলি কোশ্চেন করার আগে যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করেন না, একটু মেনশন করে দেন, যাতে তারাও এই ফ্রি ক্লাসগুলো করে আপনার মতো উপকৃত হয়। দ্রুত 19 নাম্বার, কারণ আমি 15 সেকেন্ড নীরব থাকবো, 15 সেকেন্ডের মধ্যে করতে হবে। দ্রুত দ্রুত করেন। আচ্ছা সাজ্জাদুল ভাই একটা টেস্ট দেন, এই যে একটা টেস্ট অলরেডি দিয়ে দিছি 19 নাম্বার, দ্রুত করেন ভাই। আচ্ছা আমাদের প্রিভিয়াস কোশ্চেন ছিল যে যেটাতে অবজেক্ট থাকে না ওটা কোন ভার্ব, এক কথায় সবার আগে শতাব্দী উত্তর করতে পারছে, কংগ্রাচুলেশন। সেকেন্ড শাহাদাত ভাই, সাদিয়া আপু থার্ড। বুঝাই যাচ্ছে আপনারা খুবই অ্যাটেন্টিভ, থ্যাংক ইউ আপনাদেরকে। তারপরে অনেকে উত্তর করছে, মেঘলা আপু করছে যে ক্ষণিকের অভিযাত্রী, তারপরে দেবনাথ ভাই উত্তর করেছে, মিরাতুন আপু ওয়েলকাম, রেগুলার স্টুডেন্ট সে উত্তর করেছে, রিমি আপু করেছে, পারভেজ ভাই তো অনেক দেরি হয়ে গেল, মন্নি আপু উত্তর করেছে, ঠিক আছে সবাই মোটামুটি উত্তর করেছে। দ্রুত 19 নাম্বার উত্তর করুন, দ্রুত 19 নাম্বার উত্তর করুন, আমি আবার পড়াতে চলে যাই। আর অবশ্যই যারা এখনো আপনাদের ফ্রেন্ডদের মেনশন করেন না, একটু মেনশন করে দিন, যেহেতু ফ্রি ক্লাস সবাই জানি সমান সুযোগ পায়। এখানে আরো ছোটখাটো একটা কোর্স অনেকগুলো আছে, বাকিগুলো আপনি করে নিন, আমি একটা দেখাই দিই। রিভার সাবজেক্ট ফ্লো ভার্ব, এরপরে তো এমনি অবজেক্ট নেই অমনি অবজেক্ট নেই, এটা পোলাপানেও পারবো। দেখেন এই পোলাপাইনা জিনিসই কত আসছে, এই পোলাপাইনা জিনিসই দেখেন কত জায়গায় আসছে ইনট্রানজিটিভ ভার্ব। কোশ্চেন আমি মনে করি কোশ্চেন ওই যে 17 নাম্বারটা যেটা বিসিএস এ আসছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্রানজিটিভ বলবে ক্লাসরুম দেখা, কিন্তু আমার ক্লাস যারা করছে, যারা বিষয়টা জানে, আসলে অবজেক্টিভ ফর্ম হইতে হয়, এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম না, ঠিক আছে, সো এইটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এই কনসেপ্ট যাদের ক্লিয়ার শুধুমাত্র তারাই পারবে, তাছাড়া পারবে না। বিসিএস এর কোশ্চেন তো সেরকম হবেই। আর ছোটখাটো না তো অনেক জায়গায় আসছে, কিন্তু ওই লেভেলের না, এটা সবাই পারবে ইনট্রানজিটিভ, ঠিক আছে ওকে। তারপরে 22 নাম্বার একটু দেখেন, শি স্লিপস, দেখেন ভার্ব লেখছে, ভার্বের পরে অবজেক্ট নাই, অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। ডান। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব যারা বলছিলেন যে ভাই কিছু এক্সারসাইজ করাইলে ভালো হয়, অবশ্যই এক্সারসাইজ থাকে, করাই দিলাম। মাস্টার বই তার এক্সারসাইজ নাই, এরপরে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট চলে আসে, সেটা পড়াবো। সো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন এমসিকিউ নিয়ে। ক্লিয়ার তো আগেই হয়েছে, ক্লিয়ার নিয়ে এখন কথা বলবো না, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ। আর দ্রুত 19 নম্বর উত্তরটা সবাই লিখেন, আমি পরে পড়াই দিব, না এটা সবাই আন্ডারস্ট্যান্ড করছেন আমি জানি। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন লিখতে পারেন। ওকে, এবার আমরা চলে যাব ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট অবজেক্ট। কিসে যাব? ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা এইটার আগে এখানে একটু লিখি, এই উপর দিয়ে লিখি, মাথার উপর দিয়ে, হি ওয়ার্কস হার্ড। পোলাপান এবার তো আপনারা অনেকে শিক্ষিত হয়েছে, জিনিসটা নতুন জানছে। এইবার কি কেউ ভুলেও বলবেন হার্ড একটা অবজেক্ট? ভুলেও কি এটা বলা যাবে? বলা যাবে না, হার্ড অবজেক্ট না। তাহলে যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, এইখানে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট হওয়ার কোনো পসিবিলিটি বা কোনো সম্ভাবনাই নাই, এখানে তো অবজেক্টই নাই। তার মানে এখানে কোনোটা ডিরেক্ট অবজেক্টও না, কোনোটা ইনডিরেক্ট অবজেক্টও নাই। তাহলে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট হয় কোন ক্ষেত্রে? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। এই শর্ট কোশ্চেনটা মাথায় রেখে, ইনট্রানজিটিভিতে তো অবজেক্টই নাই, তো এখানে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাইলে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট হওয়ার প্রশ্ন হবে কিসের ক্ষেত্রে? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ট্রানজিটিভ ভার্ব, এটা মাথায় রাখবেন। সো ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, এই বিষয়টা শিখতেছি, এটা তাহলে কোন টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে শিখতেছি? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। বুঝাইতে পারছি? এই এক লাইন গেল। যে সেন্টেন্সে দেখেন স্পষ্ট বাংলা কথা, এখানে বুঝাবুঝির কিছু নাই, স্পষ্ট বাংলা কথা। যে সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে সেটারই ডিরেক্ট অবজেক্ট বলে, সোজা বাংলা কথা। আমার কলেজের কর্তৃত্বে, আমার কলেজ পরিচালনায় একজন লোক, সেই প্রিন্সিপাল। এখন আমার কলেজ পরিচালনায় দুইজন লোক, তাহলে একজন প্রিন্সিপাল আর আরেকজন হবে ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে না? সোজা হিসাব। তো আমি জিজ্ঞেস করবো ভাই কে প্রিন্সিপাল কে ভাইস প্রিন্সিপাল, তখন জিজ্ঞেস করব। কিন্তু আমি যদি দেখি আমার কলেজ
একজন লোক চালাচ্ছে, আমি কে জিজ্ঞেস করবো যে কে প্রিন্সিপাল কে ভাইস প্রিন্সিপাল? এটা তো হয়তো ফালতু কথা। তো আমার কলেজে একজন পরিচালনায় থাকলেও একজনই প্রিন্সিপাল। তো সেন্টেন্সে একটা অবজেক্ট থাকলেও একটাই ডিরেক্ট অবজেক্ট, একদম কমন সেন্সের বিষয়, এটা তো কোনো ভেজালই নাই। যেমন আই নো হিম, এ অবজেক্টিভ ফর্ম বসছে, এটা ডিরেক্ট অবজেক্ট, পাগলও কইতে পারবো, সোজা হিসাব। কিন্তু এই যে এইটা হচ্ছে আপনার মুখস্থের বিষয়, এটা মুখস্থ করতে হবে, বুঝার কিছু নাই। কিন্তু যে সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, কয়টা অবজেক্ট? হ্যাঁ, পরিচালনায় দুইজন লোক, তখন কোশ্চেন হবে কে প্রিন্সিপাল কে ভাইস প্রিন্সিপাল। যে সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকবে, কয়টা অবজেক্ট থাকবে শিক্ষার্থীরা? দুটি। ওই দুটি অবজেক্টের মধ্যে অবশ্যই একটা ব্যক্তি থাকবে আর একটা বস্তু থাকবে। বস্তুটাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট আর ব্যক্তিকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট। বুঝতে পারছি? এইটুকু মনে রাখবেন, আর কোনো প্যারা নাই, এতটুকু। আমার সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, কয়টা অবজেক্ট থাকে? দুইটা। কয়টা থাকে? দুইটা। যেটা বস্তু ওটা ডিরেক্ট, যেটা ব্যক্তি সেটা ইনডিরেক্ট। দ্যাটস ইট, এই শেষ। ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের ফান্ডটা এখানেই শেষ। সেন্টেন্সে যদি একটা মাত্র অবজেক্ট থাকে ওটাই ডিরেক্ট, এই দেখেন এটা কিন্তু ব্যক্তি, হিম ব্যক্তি, এমন একটা অবজেক্ট আছে, কিচ্ছু করার নাই, এটাই ডিরেক্ট। কিন্তু সেন্টেন্সে দুটো অবজেক্ট, একটা ব্যক্তি একটা বস্তু, সো ব্যক্তি সব সময় ইনডিরেক্ট, বস্তু সব সময় ডিরেক্ট। এখানে বুঝাবুঝির কিছু নেই, এটা মনে রাখার বিষয়, আশা করি মনে রাখতে পারবেন। এক্সাম্পলে চলে যাই। she gave me a book, সে আমাকে একটা বই দিছে। এই সেন্টেন্সে আমি একটা অবজেক্ট, বই একটা অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে give him the money, হিম একটা অবজেক্ট, মানি একটা অবজেক্ট। আমি প্রথম সেন্টেন্সটা বলে দিব আর দ্বিতীয় সেন্টেন্সটা আমি আবার কোশ্চেন রাখবো, দেখি পারেন কিনা। প্রথম সেন্টেন্সে যেহেতু ব্যক্তি ইনডিরেক্ট অবজেক্ট, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এইবার অল্প সময়ে 5 সেকেন্ড সময়ে লেখেন মানি এটা কোন অবজেক্ট। এভাবে লিখবেন, মানির এম, তারপর একটা কমা দিয়ে লিখবেন, ডিরেক্টের পুরাটাই লিখবেন ডিরেক্ট অথবা ইনডিরেক্ট পুরাটা লিখবেন। এইভাবে লেখেন, মানি একটা কমা দিয়ে, ডিরেক্ট হইলে ডিরেক্ট পুরাটা লেখেন, ইনডিরেক্ট হইলে ইনডিরেক্ট পুরাটা লেখেন। দ্রুত লেখেন, 5 সেকেন্ড টাইম দিব, দেখি কতটুকু বুঝলেন। আমি একটা করাই দিলাম, দ্রুত লিখতে হবে। ওকে, 5 সেকেন্ডের বেশি হয়ে গেছে। সো আমি এবার সলভ করে দিচ্ছি। অবশ্যই বস্তু সেইটা কি অবজেক্ট, ডিরেক্ট, ব্যক্তি ইনডিরেক্ট। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে। সো এই দুইটা সেন্টেন্স থেকে আমাদের আরো কিছু শিখার আছে। স্যার, একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে কোন অবজেক্টটা স্যার আগে বসে কোনটা পরে? দেখেন 80% ক্ষেত্রে, মানে নর্মালি, সাধারণত, নর্মালি মানে কি, সাধারণত মানে কি 80% ক্ষেত্রে নর্মালি কি হয় শিক্ষার্থীরা? নর্মালি ব্যক্তি মানে ইনডিরেক্টটা আগে থাকে, বস্তু পরে থাকে। ব্যক্তি আগে থাকে, বস্তু পরে থাকে, এটাই নর্মাল। কিন্তু 20% ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রম থেকেও প্রশ্ন হয়, নর্মাল থেকেও প্রশ্ন হয়। বুঝতে পারছি? ওকে। তো এই স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে তো অবজেক্ট, ওই দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তি প্লাস বস্তু, এইভাবে শিখা ফেলান। ইনডিরেক্ট ডিরেক্ট না শিখে সোজা শিখা ফেলান ব্যক্তি প্লাস বস্তু। দুইটা অবজেক্ট হইলে এর সিরিয়ালটা কি হবে? ব্যক্তি প্লাস বস্তু, আগে ব্যক্তি তারপরে বস্তু। আর যারা নিজের ভাবে শিখবেন ইনডিরেক্ট ডিরেক্ট, ওইভাবেও শিখতে পারেন, সমস্যা নাই, যার যেটা ভাল লাগে। এই স্ট্রাকচার থেকে পরীক্ষাতে আসে। এই স্ট্রাকচার একদমই পানি ভাত, এটা কোনো ব্যাপারই না। স্ট্রাকচারটা কি? ব্যক্তি আগে বস্তু পরে। ব্যক্তি যেহেতু ব্যক্তি, মানুষ চলাফেরা করতে পারে, তার প্রায়োরিটি বেশি, সো ব্যক্তি বস্তু ইনডিরেক্ট ডিরেক্ট, ব্যক্তি বস্তু ইনডিরেক্ট ডিরেক্ট। যেমন হি গেভ মি এইচডব্লিউ, এইচডব্লিউ বস্তু পরে, মি ব্যক্তি আগে, এই শেষ। এইবার ব্যতিক্রম, she returned the wallet to me, ওয়ালেট মানে কি? মানি ব্যাগ আর কি, টাকার থলে।
শি রিটার্ন দ্য ওয়ালেট টু মি, এখানে আগে বস্তু তারপরে ব্যক্তি। আপনাদের মাস্টার বই খুঁজে ব্যতিক্রম হিসেবে একটা আমি পাইছি, যেটা কয়েকটা পরীক্ষায় আসছে, কিছুক্ষণ পর কোন পেজ থেকে এটা নিচে পেজ সহ আমি দেখাবো, সমস্যা নাই। সো আপাতত লিখে দেখাইলাম, এই একটাই ব্যতিক্রম পাইছি, এটা মুখস্থ করে রাখেন, যেখানে বস্তু আগে বসছে আর ব্যক্তি পরে বসছে, এটাই খালি সিরিয়াল বা সিকোয়েন্সটা ভাঙছে। ঠিক আছে, এই লাইনটা একটু মুখস্থ করে ফেলেন, কিছু করার নাই, যেটা ব্যতিক্রম, ব্যতিক্রমের তো রুলস থাকে না, এই লাইনটা মুখস্থ করে ফেলতে হবে। তাইলে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। ইনডিরেক্ট মানে ব্যক্তি আর ডিরেক্ট মানে কি বস্তু। পাশাপাশি বস্তু ব্যক্তি আগে বসে, বস্তু পরে বসে, এটাই স্ট্রাকচার। সো এই পর্যন্তই। সো ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ঠিক আছে। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, কাইন্ডলি কই থেকে যুক্ত হচ্ছেন নাম এবং ঠিকানাটা লিখবেন। আর আমরা ক্লাসের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। আজকে আমাদের মাস্টার ক্লাসের 18 নাম্বার ক্লাস। যারা কিনা আমাদের এই ফ্রি কোর্সটাতে যুক্ত হতে চান, অবশ্যই আমাদের পেজ SMS করে জানাবেন। যুক্ত হওয়া মাত্রই বাকি 17টা ক্লাসের রেকর্ড আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, ক্লাসটা টোটালি ফ্রি। আজকে আসেন, আমরা আগের স্লাইডে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট শিখছি, আর এই স্লাইডে শিখছি যে স্ট্রাকচারটা ব্যক্তি আগে বস্তু পরে। এইটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার বৈশিষ্ট্যগুলা পড়ার পর তারপরে আমি আপনাদের SMS গুলা কমেন্ট গুলা দেখবো। আচ্ছা, উভয় সেন্টেন্সে ভার্বের দুটো অবজেক্ট আছে। উভয় সেন্টেন্স বলতে কোন সেন্টেন্স বুঝাচ্ছি? এইটা। তাহলে একটু দাঁড়ান, এই জিনিসটা আমি একটু কপি করে আপনাদের দেখাই। এই দেখেন, এই সেন্টেন্সটা খেয়াল করেন, কেটে দিই, উভয় লেখাটা কেটে দিই। মানে উপরের সেন্টেন্সে ভার্বের পর দুটো অবজেক্ট, দুইটা অবজেক্ট, দুটি আলাদা আলাদা অবজেক্ট। দেখেন, মি আলাদা, বুক আলাদা। এমন যদি হইতো এই বুকের জায়গায় এমন কিছু লেখছে যেটা কিনা মি কে বুঝাইতেছে, কাকে বুঝাইতেছে? মি কে। ঠিক আছে, তাইলে কিন্তু আবার এটাকে অবজেক্ট ধরতাম না। দুটি আলাদা আলাদা অবজেক্ট, মি আলাদা, বুক আলাদা, এবং বস্তু যেটা ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তি যেটা ইনডিরেক্ট অবজেক্ট, এবং লাস্ট কথা, ব্যক্তি আগে বসে, বস্তু পরে বসে। এই বৈশিষ্ট্যগুলা আমি খুঁজে পাইছি এই সেন্টেন্সটার মধ্যে। এই বৈশিষ্ট্যগুলাই আমি লিখছি। প্রথম বৈশিষ্ট্য কি? দুইটা অবজেক্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য আলাদা আলাদা, মি আলাদা, বুক আলাদা। মি এর সাথে বইয়ের কোনো সম্পর্ক নাই। মি মানুষ, বই হচ্ছে বস্তু, আলাদা আলাদা দুইটা জিনিস। আর মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আরেক বৈশিষ্ট্য, বস্তু পরে বসে, ব্যক্তি আগে বসে। এই কয়েকটা বৈশিষ্ট্য আমি এখানে খুঁজে পাইছি। আর এভাবেই আমি ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের টপিক 3টা স্লাইডের মাধ্যমে শেষ করে দিয়ে আপনাদের কাছে কোশ্চেন করছি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা। এইবার যারা যারা বুঝেন নাই, এই যে বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম, যারা যারা বুঝেন নাই কমেন্ট করুন। আর যারা যারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ শিখার পর যারা যারা এখন ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট এইটার টপিক পড়লাম এখন, এইটা যারা যারা ক্লিয়ারলি বুঝতে পারছেন বা কিরকম লাগলো ক্লাসটা মন্তব্য করুন। আর যাদের যাদের কোশ্চেন আছে তারা তারা কোশ্চেন করুন। সময় 30 সেকেন্ড, আমি একটু কমেন্ট গুলা পড়ে নিই। 19 বি লিখতে দিছিলাম, সরি 19 নাম্বারটা লিখতে দিছিলাম। সবার আগে এবার কিন্তু শাহরুখ ভাই লিখতে পারছে সুন্দর করে। দেবনাথ ভাই লিখছে, কিন্তু কথা হইলো ওটা লেখার নিয়ম না, নাম্বার দিয়ে লিখতে হয়। দেবনাথ ভাই যেহেতু নতুন, সে বুঝতে পারে নাই, তো সেই হিসেবে শাহাদাত ভাইটাই সবার আগে নেওয়া হবে। শতাব্দী আবার সেকেন্ড হয়েছে, মিরাতুন আপু আপু কিন্তু পজিশনে চলে আসছে, থার্ড হয়ে গেছে। আচ্ছা, শারবিন ইসলাম সে আবারও আজকে যুক্ত হয়েছে, রেগুলার স্টুডেন্ট। তাসিন ভাইও রেগুলার স্টুডেন্ট যুক্ত হয়েছে। ওকে ফাইন। এছাড়া আরো অনেকে অ্যান্সার করেছেন। আনারুল ভাই, উনিও রেগুলার স্টুডেন্ট। সাদিয়া আপু লেখছে, মুন্নি রয় আপু লেখছে, ফারজানা আপু লেখছে, অনেকে উত্তর করতে পারছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি
দ্রুত লেখেন, সবাই কমেন্ট করে জানান যে বুঝছেন কিনা, বা বুঝলে ক্লাসগুলা কিরকম লাগতেছে জানান। ফিডব্যাক না দিলে তো হবে না, একতরফা হইলে তো হয় না, দুই তরফা হইতে হয়। আপনাদের আমি ফিডব্যাক পাবো, আপনারা আমার কাছ থেকে শিখবেন, আপনাদের আমি ফিডব্যাক পাবো। আমার পড়ায় যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় সেটাও লিখবেন। সো পার্টিসিপেট করেন, একটু কোঅপারেট করেন, ফিডব্যাক দেন সবাই। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছেন। ইনডিরেক্ট আগে বসে, হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন। ঠিক আছে, সবারই তাইলে ক্লিয়ার? ওকে ফাইন। ঠিক আছে, সবারই যেহেতু ক্লিয়ার, ওকে আমরা সামনে আগাই। তো সামনে আগানোর আগে আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। তো এখন আমরা আসলে এক্সারসাইজের দিকে যাব। সো এখনো কিন্তু সময় আছে, যারা যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের ইনভাইট করেন নাই বা মেনশন করেন নাই, এখন কিন্তু করতে পারেন, যেহেতু একটা ফ্রি কোর্স। সো আন্ডারস্ট্যান্ডিং গেল। তাইলে এখান থেকে একটা প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা একটু করে, এক্সারসাইজ না করলে তো হয় না। পরীক্ষায় তো রুলস লিখবেন না রে ভাই, পরীক্ষায় তো কোশ্চেন লিখতে হবে না। এই কোশ্চেনটা একটু লেখেন, দ্রুত লেখেন। দে মেড হিম ক্যাপ্টেন, হিমে দাগ দিলাম, ক্যাপ্টেনে দাগ দিলাম। কোনটি ডিরেক্ট কোনটি ইনডিরেক্ট এখন আমি বুঝবো। এটা কিন্তু একটা কড়া লেভেলের কোশ্চেন আমি লিখছি। দেখি এটা কড়া লেভেলের কোশ্চেন, দেখি কে কে পারে। আর সবার আগে কে পারে দেখি। কড়া লেভেলের কোশ্চেন, এটা পারলে কিন্তু বুঝবা আসলেই মোটামুটি মানে মিডিয়ামের থেকে উপরে স্টুডেন্ট যারা যারা পারবেন। আর স্পেশালি যারা আগে লিখবেন, দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন, দ্রুত লেখেন। আমি আর 15 সেকেন্ড টাইম দিব, এরপর টপিকে চলে যাব। দ্রুত লেখেন। ঠিক আছে, আপনারা লিখতে থাকেন, আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি, মানে এক্সারসাইজে আর কি। দেখেন, ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের থেকে এক্সারসাইজটা দেখেন। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড আইটেম ইন দ্য সেন্টেন্স। হুম ডু ইউ লাইক মোস্ট? ওকে, হুম ডু ইউ লাইক মোস্ট, এটা কোশ্চেন না? কোশ্চেনের যদি উত্তর করেন আই লাইক, আপনি কাকে বেশি পছন্দ করেন? আই লাইক কিরণ, আমি কিরণকে বেশি পছন্দ করি। এই সেন্টেন্স অবজেক্ট কয়টা? একটা, কিরণ। তার মানে ডিরেক্ট অবজেক্ট। কোশ্চেন মার্ক থাকলে এভাবে ভাঙ্গায় উত্তর করতে হয়, কোশ্চেন মার্ক থাকলে এভাবে উত্তরটা ভাঙ্গায় করতে হয়। হুম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো? আই লাইক মোস্ট কিরণ, আই লাইক কিরণ মোস্ট, আমি কিরণকে বেশি পছন্দ। লাস্ট থেকে কিরণ একটা অবজেক্ট, আর একটা মানে ডিরেক্ট অবজেক্ট, তার মানে সি। হোয়াট ডিড ইউ টেল হার, তুমি তাকে কি বলছো? আমি তাকে একটা গল্প বলছি। আই টোল্ড হার এ স্টোরি, ভাঙ্গা ভাঙ্গা লেখলাম। তাহলে হোয়াটের জায়গায় আপনি কি লিখলেন? স্টোরি। হার তো প্রশ্নেই দেওয়া আছে, হার তো ব্যক্তি, ইনডিরেক্ট। স্টোরি তো বস্তু, ডিরেক্ট, ডিরেক্ট হবে। একদম নিশানেতে যায় লাগছে, মিলে গেছে। সো এই হচ্ছে বিষয়। সো ডিরেক্ট ইনডিরেক্ট নিয়ে এই কয়টা কোশ্চেন আসছে। আপনাদের বইয়ের ইয়োর টার্ন অংশে আরো অনেক কোশ্চেন আসে, যেগুলো আমি ম্যারাথন আকারে পড়াই। ঠিক আছে, সো এখানে আমরা আরো পাবো, বাট মেইন বই থেকে এই কয়টা কোশ্চেনই দিছে। বাট কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি এবং টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের ডিরেক্ট ইনডিরেক্টের স্ট্রাকচারটা, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম, স্ট্রাকচারটা কি? ব্যক্তি আগে, বস্তু পরে। আই প্রেজেন্টেড হার ফ্লাওয়ার, ফ্লাওয়ার আগে হার পরে, এটা হবে না। ফ্লাওয়ার আগে মি পরে, এটা হবে না। মানে বস্তু আগে দিছে বি আর সি, এটা হবে না। ডি নাম্বার আর এ নাম্বার,
আই প্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার, তাইলে হার ফ্লাওয়ার ব্যক্তি আগে, ঠিক আছে, কিন্তু এক জায়গায় মাঝখানে প্রিপজিশন দিছে, এক জায়গায় প্রিপজিশন দেয় নাই। সাধারণত যে কথাটা বলবো ভালো করে শুনেন, সাধারণত সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে মাঝখানে প্রিপজিশন হয় না, কিন্তু এই তিনটা লাইন যেগুলো আমি বোল্ড করে দিছি, এই তিনটা লাইন ব্যতিক্রম। কিচ্ছু করার নাই ভাইয়েরা, এই তিনটা লাইন মুখস্থ করতে হবে, এগুলো কোনো নিয়মের মধ্যে নাই, এটা মুখস্থ বিষয়। প্রেজেন্টেড উইথ এ রোজ, প্রোভাইডেড উইথ এ ফ্যান, সাপ্লাইড উইথ ফুড। তাইলে প্রেজেন্টেড, প্রোভাইডেড, সাপ্লাইড এগুলা থাকলে একটা প্রিপজিশন আসবে। এর জন্যই তিনটা সেন্টেন্স ব্যতিক্রম, এই তিনটা সেন্টেন্স মুখস্থ করতে হবে। আর আমি আমার নোটের যে স্লাইড গুলা ছিল এখানে একটা লাইন দেখাইছি, এইখান থেকে লাইনটা নিছি। মিসেস লুবনান, এইখানে দেখেন অবজেক্টটা আগে, ওয়ালেট এবং ব্যক্তিটা পরে, এ নাম্বার উত্তর। সো এইটাও ব্যতিক্রম। এই 25 এবং 26, 25 তো না, 25-এর বদলে 3টা এবং 26, এই 4টা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নাই। এছাড়া বাদ বাকি যেগুলো আছে সব নর্মাল নিয়মে। যেমন দ্য প্রফেসর গেভ, দুইটা অবজেক্টের কাহিনী স্বাভাবিকভাবেই। ক্লাস আগে অ্যাসাইনমেন্ট পরে, ব্যক্তি আগে হতে পারে, অ্যাসাইনমেন্ট বস্তু আগে ক্লাস পরে, এটা হবে না। ক্লাস আগে অ্যাসাইনমেন্ট পরে, এটা হতে পারে। অ্যাসাইনমেন্ট আগে ক্লাস পরে, এটা হবে না। তাহলে এ আর সি থেকে হবে দা প্রফেসর গেভ। এই যে দেখেন প্রিপজিশন দিছে, একটু আগে কি বলছিলাম, ওই তিনটা সেন্টেন্স বাদে, যে তিনটা আমি বোল্ড করছি, ওই তিনটা সেন্টেন্স বাদে কিন্তু প্রিপজিশন হয় না। একটু আগে আমি আপনাদের পড়াইলাম না বিষয়টা, একটু আগেই কিন্তু পড়াইছি। সো এইটা তো ওই তিনটা সেন্টেন্সের মধ্যে পড়ে না, এটা নর্মাল। সো এখানে প্রিপজিশন যেহেতু দিছে, দা প্রফেসর গেভ টু দা ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, এটা কখনোই হবে না। দুইটা যদি আপনার অবজেক্ট থাকে প্রিপজিশন কখনো হবে না। আমি উপর দিয়ে লিখে দিয়েছিলাম পড়ার সময়, প্রিপজিশন হবে না, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ব্যতিক্রম তো থাকবেই, এই ব্যতিক্রমে 3টা মুখস্থ করে ফেলবে, এই 3টা ব্যতিক্রমে 3টা মুখস্থ করতে হবে যেখানে প্রিপজিশন থাকে, এই বিষয়, আর বিষয় নাই। এবার দেখি উই গেভ মিল, সবখানেতেই ব্যক্তি লেখছে কিন্তু প্রিপজিশন দিছে, প্রিপজিশন দিছে, প্রিপজিশন দিছে, শুধুমাত্র সি নাম্বারে প্রিপজিশন দেয় নাই। সি। রাহাত গেভ এ বুক, ফ্রেন্ড সব জায়গায় আছে কিন্তু সি নাম্বার ছাড়া সবগুলাতেই প্রিপজিশন দিছে, তার মানে সি নাম্বার উত্তর। এই আপনাদের বিষয়। সো আমি এই পর্যন্ত 45 মিনিট হয়েছে, এই পর্যন্ত আমি আপনাদের দুইটা টপিক পড়াইলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট অবজেক্ট। দুইটা টপিক আমি পড়িয়ে ফেলছি এবং মাস্টার বই থেকে জলজ্যান্ত এক্সাম্পল করাইছি। যারা নতুন যুক্ত হচ্ছেন জেনে রাখেন, 18টা ক্লাস রানিং, 17টা ক্লাস শেষ। মাস্টার বইয়ের সম্পূর্ণ মাস্টার বই, অর্ধেক মর্ধেক না, সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশন। এটা কোন স্পেসিফিক চাকরির জন্য না, বিসিএস এর জন্য না, অ্যাডমিশনের জন্য না, নিবন্ধনের জন্য না, এটিওর জন্য না, এটা ইংরেজি শেখার কোর্স, সম্পূর্ণ মাস্টার বই টার্গেটেড কোর্স। 17টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে, সম্পূর্ণ মাস্টার বই শেষ করেই আমরা এই কোর্স শেষ দিব বা এই কোর্স থেকে সমাপ্তি নিব। সো যারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই পেজে মেসেজ করুন, যেখান থেকে লাইভ হচ্ছে যুক্ত হতে পারবেন। মেসেজ করার সাথে সাথে 17টা ক্লাসের রেকর্ড ইউটিউবে প্লেলিস্ট আকারে রেকর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার যারা এতক্ষণ ক্লাস করলেন, এই দুইটা টপিকে কারো সমস্যা আছে কিনা দ্রুত জানান। সমস্যা থাকলে লেখেন, না সমস্যা থাকলে লেখেন। তো ভাই দুইটা টপিক হয়তো বা অনেকে অনেক জায়গায় পড়ছেন, কিন্তু আমার কাছে পড়ে দুইটা টপিক কিরকম লাগলো একটু লেখেন। যারা যারা আছেন ফিডব্যাক দেন, কারণ আপনাদের পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক পাইলে আমি আমার পড়ার স্টাইলটা সম্পর্কে বুঝতে পারবো যে আমার স্টাইলটা ঠিক আছে নাকি মডিফাই করতে হবে, এগুলো একটু জানাইতে হবে, ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক দেন দ্রুত, আমি 25 সেকেন্ড টাইম দিব, এরপর বাকি 15 মিনিট নষ্ট করবো না, যেহেতু 1 ঘন্টার ক্লাস, আমি বাকি 15 মিনিটে নতুন একটা টপিকে চলে যাব। আচ্ছা, নতুন টপিকে চলে যাওয়ার আগে কোশ্চেনটা বের করতেছি, আপনারা ফিডব্যাক দিতে থাকেন, দ্রুত ফিডব্যাক দেন, দ্রুত ফিডব্যাক দেন।
আচ্ছা কোশ্চেন দেখি। আচ্ছা অনেকে কমেন্ট করেছেন, মিরাতুন আপু সুন্দর ক্লাস, ধন্যবাদ। সাদিয়া আপুকেও ধন্যবাদ, দেবনাথ ভাইকেও ধন্যবাদ। আপনার কাছে ক্লাস ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকলে পেজে এসএমএস দিয়ে আপনি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যান। যদিও মেসেঞ্জার গ্রুপে আমি বেশি আসার টাইম পাই না, মাঝে মাঝে আসি, তথাপি আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি। কেউ চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনো প্রশ্নের জন্য, কারো যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা মুন্নিয়া আপু বুঝতে পারছে, এবার প্রশ্নে চলে যায়। শতাব্দী আপু লেখছে, সবার প্রথমে সে উত্তর করছে হিম ইনডিরেক্ট, ক্যাপ্টেন ইনডিরেক্ট। কোশ্চেনটা হয় নাই, উত্তরটা হয় নাই। হিম ইনডিরেক্ট, ক্যাপ্টেন ডিরেক্ট। মিরাতুন আপু সেকেন্ড কোশ্চেন করছে, উত্তরটা হয় নাই। তারপর আনারুল ভাইও উত্তর করছে ইনডিরেক্ট, ডিরেক্ট, হয় নাই উত্তরটা। তারপরে বাদ বাকি দেবনাথ ভাইয়ের উত্তরটাও হয় নাই, তাসিন ভাইয়ের উত্তরটাও হয় নাই, শাহাদাত ভাইটাও হয় নাই। উত্তর সর্বপ্রথম হয়েছে ফারজানা আপুর। ফারজানা আপু জানাবেন যে আপনি নতুন কিনা, না আগেও থেকে ক্লাস করেন। উনার উত্তরটা হয়েছে, বলবো না উত্তরটা, কেউ চাইলে কমেন্ট স্ক্রল করে দেখতে পারেন। নীলাদ্রি আপুরও হয় নাই। ক্ষণিকা ক্ষণিকের যাত্রী মানে মেঘলা, সম্ভবত মেঘলা আপুরও হয় নাই। আচ্ছা কৌশিক ভাইয়ারও হয় নাই, মানে অনেকেরই হয় নাই। ঠিক আছে, আজান দিয়ে দিছে, আজানটা 1 মিনিটে শেষ হবে। আজানের মাধ্যমে আমি এই কোশ্চেনটা সলভ করে দিব, এবং এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমেই নতুন টপিকের সূচনা হবে। ঠিক আছে, আজান চলতে চলতে যারা এখনো মেনশন করে নেই মেনশন করে দিন, আমরা 15 মিনিটের মতো ক্লাস নিব। সো ফার্স্টলি আজানটা শেষ হয়ে গেল তাড়াতাড়ির মধ্যে। দেখেন আমার লেখাগুলো হয়তো আপনারা খেয়াল করেন না, আমি কিন্তু এই লাইনটা একটু হাইলাইটও করে দিছিলাম, তারপরেও খেয়াল করতে পারেন নাই। আপনাকে দুইটা যে অবজেক্ট আছে এটা বলতে হইলে অবজেক্ট আলাদা আলাদা হইতে হবে। মি আলাদা, দেখেন মি, মি আলাদা, বুক আলাদা, দুইটা আলাদা আলাদা। শি গেভ মি, মি আলাদা, এ বুক, বুক আলাদা, আলাদা আলাদা। কিন্তু এই সেন্টেন্সে দেখেন তো, দে মেড হিম ক্যাপ্টেন, অবজেক্ট কে? হিম। ক্যাপ্টেন কাকে বানাইছে? তাকেই বানাইছে, মানে যে হিম সেই ক্যাপ্টেন, মানে হিম আর ক্যাপ্টেন একজন ব্যক্তি। কিন্তু এখানে দেখেন তো, মি আর বুক কি একজন ব্যক্তি? বড় বড় চোখ করে দেখেন, এই দেখেন, আমার ভালো করে তো খেয়াল করেন না পোলাপান, আলাদা আলাদা। মি আলাদা, বুক আলাদা, এরা একজন ব্যক্তি বা একজন বস্তু না। কিন্তু এই সেন্টেন্সে দেখেন, হিম আলাদা না, ক্যাপ্টেন আলাদা না, হিম আর ক্যাপ্টেন একজন ব্যক্তি। এইখানেই হচ্ছে টুইস্টটা। হিম এবং ক্যাপ্টেন একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? একজন। দে মেড হিম ক্যাপ্টেন, মানে যে ক্যাপ্টেন সেই হচ্ছে হিম। এখানে হিম এবং ক্যাপ্টেন একজন ব্যক্তি, যেহেতু একজন, এখানে দুইটাকে একটা অবজেক্ট ধরতে হবে, এবং একটা অবজেক্ট ধরে এটাকে ডিরেক্ট অবজেক্ট লিখতে হবে। দ্যাটস ইট, এটাই উত্তর। এখন কেমনে হইলো? অমনি হইলো। অমনি কেমনে? আমার অবজেক্ট মনে হচ্ছে দুইটা, কিন্তু এই ক্যাপ্টেন তো ভাই হিমি, মানে এইখানে দুইটা কথা লেখা, কিন্তু দুইটা কথা একজন সম্পর্কে লেখা। তার মানে অবজেক্ট কয়জন? একটা। আর একটা অবজেক্ট মানে কি? ডিরেক্ট অবজেক্ট। এইভাবে সমীকরণটা মিলছে। এই সমীকরণ থেকে শুরু হইলো আমাদের
দেখেন আর একটু কথা বলে নতুন টপিকটা শুরু হবে। দেখেন ক্যাপ্টেন আলাদা বস্তু না, মূলত হিমটাই ক্যাপ্টেন, তাই এখানে ইনডিরেক্ট অবজেক্ট নাই। এইভাবে হি কল্ড মি এ ফুল, মি আলাদা ফুল আলাদা না, মি আর ফুল একজন। মি এবং ফুল কাকে, কে কয়জন, একজন। যাহা মি তাহাই ফুল, মানে ফুল তো আমাকেই বলছে। এইখানেও অবজেক্ট কয়টা, একটা, মানে ডিরেক্ট অবজেক্ট। তাইলে তাহলে ক্যাপ্টেন এবং ফুল এগুলাকে অবজেক্ট বলা যাবে না, তাহলে এগুলাকে আমরা কি বলবো? এটা একটা কোশ্চেন না? এগুলা তাহলে কি? এগুলাতে ভাই আপনি অবজেক্ট বলতেছেন না, তাহলে এগুলার নাম কি? এগুলার নামই হচ্ছে কমপ্লিমেন্ট। এগুলার নাম কি? এগুলার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। আরেকটু যদি দেখাই, মি একটা অবজেক্ট, বুক একটা অবজেক্ট, ইনডিরেক্ট ডিরেক্ট, কিন্তু এইটা অবজেক্ট না, এইটাকে অবজেক্ট ধরে ডিরেক্ট লেখা হয়েছে। একইভাবে ফুল অবজেক্ট না, মিকে অবজেক্ট ধরে ডিরেক্ট লেখা হয়েছে। তাহলে ফুল কি? ফুল তিন ডিরেক্ট লিখতে পারবো না, তাহলে ফুল কি? এগুলো কি? এগুলার নাম কমপ্লিমেন্ট। এগুলার নাম কি? এগুলার নাম কমপ্লিমেন্ট। আসেন জিনিসটা এবার ব্যাখ্যা করে শিখাই, এটুকু শিখাইলেই শেষ। কনসেপ্ট অফ কমপ্লিমেন্ট খেয়াল করেন। কনসেপ্ট অফ কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং বস্তুর সম্পর্কে কোনো কিছু, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, কোনো কিছু বলা মানেই কমপ্লিমেন্ট। শেষ। বলি না ভাই সে তো আমার অনেক ভালো কমপ্লিমেন্ট দিছে, কমপ্লিমেন্ট মানে কি? মন্তব্য। কমপ্লিমেন্ট মানে কিছু বলা, কমপ্লিমেন্ট মানে মন্তব্য। হি বিকেম অ্যাংরি, এই অ্যাংরিটা হইছে কে? সে না? তাহলে তার সম্পর্কে কি বলছে? সে রেগে গেছে। এই অ্যাংরিটা কমপ্লিমেন্ট, এইটা অবজেক্ট না। কেন অবজেক্ট না? অ্যাংরির পরিবর্তে যদি হিম লেখেন, হি বিকেম হিম, সেন্টেন্স হবে? অ্যাংরির পরিবর্তে যদি হিজ লেখেন, হি বিকেম হিজ, সেন্টেন্স হবে? অ্যাংরির পরিবর্তে হার লেখেন, হি বিকেম হার, সেন্টেন্স হবে? হবে না। অ্যাংরি অবজেক্ট না। তাহলে অ্যাংরিটা কি রে পোলাপান? অ্যাংরি কি? অ্যাংরি হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলা। পজিটিভ কথা বলে না, এখানে নেগেটিভ কথা বলছে। অ্যাংরি অত ভালো কাজ না, রেগে যাওয়া কখনই ভালো কাজ না। রেগে গেছেন তো হেরে গেছে, এটা একদম বাস্তব জিনিস। সো হি বিকেম অ্যাংরি মানে নেগেটিভ বিষয়, বুঝাইতে পারছি? সো সাবজেক্ট সম্পর্কে বলছে অ্যাংরি, মানে সাবজেক্ট সম্পর্কে কিছু বললেই ওটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর অবজেক্ট সম্পর্কে কিছু বললে ওটা অবজেক্টের কমপ্লিমেন্ট। এটাই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কিছু বলা, কোনো তথ্য দেওয়া। হইতে পারে পজিটিভ ভাই, হইতে পারে নেগেটিভ, কিন্তু কমপ্লিমেন্ট অবজেক্ট না। কেন অবজেক্ট না? কারণ কমপ্লিমেন্ট তো অবজেক্টিভ ফর্মে বসে না। একটু আগে হিম হিজ লেখে প্রমাণ করে দিলাম। আবার খেয়াল করে, হি বিকেম অ্যাংরি, এই রেগে গেছে, এটা কে রেগে গেছে? সে। তার মানে এই অ্যাংরিটা হচ্ছে হি এর কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। কি বলতে হয়? সাবজেক্টের কমপ্লিমেন্ট। আর হি কল্ড মি এ ফুল, এই ফুলটা, এই ফুলটা কি হি নাকি ফুলটা মি? এই ফুলটা যাকে বুঝাইছে এই ফুল হবে তার কমপ্লিমেন্ট। হি কল্ড মি এ ফুল মানে আমাকে বোকা বলছে, তার মানে এই ফুলটা হচ্ছে আমাকে। তাহলে মি এর কমপ্লিমেন্ট। এখন মি তো আর প্রথমে বসে নাই, মি ভার্বের পরে বসে, তার মানে মি অবজেক্ট, অবজেক্টিভ ফর্মে বসছে। দেখেন বড় বড় চোখ করে দেখেন, অবজেক্টিভ ফর্মে বসছে। তার মানে ফুলটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একদম পানির মতো ক্লিয়ার ভাই, বিন্দু ফুটে এখানে সহসাতুরি নাই। কনসেপ্ট আনক্লিয়ার না, হালকা টাচ দিয়ে ধইরা যাইতেছি এরকম না, পানির মতো ক্লিয়ার করতেছি। এক কথায় সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কথা বললে সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কথা বললে অবজেক্টের কমপ্লিমেন্ট। অ্যাংরি ফুল এটি কোনোভাবেই অবজেক্ট না, কারণ এগুলো তো অবজেক্টিভ ফর্ম লেখা যায় না। তাহলে অ্যাংরি ফুল কি? এগুলো কমপ্লিমেন্ট। অ্যাংরি হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, ফুল হচ্ছে ভাই অবজেক্টের কমপ্লিমেন্ট। দ্যাটস ইট। এবার অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এটা তো আপনারা বুঝাইছি, এটা তো বুঝছেনই, এটা আলাদা করে বোঝানোর কিছু নাই। স্লাইডটা তো একটু দেখাই। অবজেক্ট এবং সাবজেক্ট দুটো আলাদা আলাদা জিনিস, তাই না? অবজেক্ট সাবজেক্ট মানে ভুল লেখছি, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হবে, এটা মানে ভুল লেখছি, লেখাটা ভুল হয়েছে, একটু কারেকশন করে দিচ্ছি। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট মনে রাখেন বিষয়টা, দুটো আলাদা আলাদা জিনিস। আই লাভ হিম এটা অবজেক্ট, রিপা প্লে ক্রিকেট এটা অবজেক্ট।
প্লেস হবে, হ্যাঁ প্লেস ক্রিকেট এটা অবজেক্ট। কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট একই জিনিস, হ্যাঁ কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট একই জিনিস, খেয়াল করেন কিরকম, হি বিকেম এ ডক্টর, ডক্টর কে, সে, তাহলে কমপ্লিমেন্ট সাবজেক্ট একই জিনিস হচ্ছে। কিন্তু ও আচ্ছা না, লাইনটা দিলে ঠিক লিখছি, অবজেক্ট এবং সাবজেক্ট আলাদা জিনিস, সরি সরি লাইনটা ঠিক লিখছি, কি লিখছি আমি নিজে ভুলে গেছি, দেখেন অবজেক্ট এবং সাবজেক্ট আলাদা কেন, আই মানে আমি, হিম মানে সে, আলাদা, এটা এই মুখা এটা ওই মুখা, আলাদা। রিপা সাবজেক্ট এক জিনিস, ক্রিকেট আলাদা। কিন্তু কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট এটা কিন্তু একই জিনিস, কারণ ডক্টরটাকে হি, রেড লালটাকে ইট, ইট ইট মানে এটি, এটি হইতে পারে আপনার বাড়ি হইতে পারে, ইট ওয়াজ পেইন্টেড রেড, এটা আপনার বাড়ি হইতে পারে, এটা আপনার গাড়ি হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। সো এই রেডটা কিন্তু ইট কে বুঝাইছে, এই ডক্টরটা কিন্তু হি কে বুঝাইছে। কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট কিন্তু একই জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি মনে করি এটা না মনে রাখলেও হয়, এই স্লাইডটা এইখানে আমি আপনাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিছি, যেটা সাবজেক্টকে নিয়ে কথা বলবে সাবজেক্টের কমপ্লিমেন্ট, যেটা অবজেক্টকে নিয়ে কথা বলবে অবজেক্টের কমপ্লিমেন্ট, দ্যাটস ইট। এটা একটু ডিপলি হয়েছে এই স্লাইডটা। এখন প্রশ্ন, এটা আর দেওয়ার দরকার নেই, এটা সবাই পারবেন। ব্যক্তি কোন ধরনের অবজেক্ট, এটা সবাই পারবেন। ব্যক্তি ইনডিরেক্ট অবজেক্ট, তাই না, এটা সবাই পারবেন। ওকে, কাইন্ডস অফ কমপ্লিমেন্ট দেখেন, এটা আমি অলরেডি আপনাদের পড়াইছি। কমপ্লিমেন্ট দুই প্রকারের হয়, এটা আমি 1 মিনিটে পড়াবো। সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখি তো ভিতরে কি বুগি জুগি লেখছি, আমার লেখায় আমি পড়বো না। এক্সাম্পল দেখেন, শি মেড হার পজিশন ভেরি ক্লিয়ার। পজিশন ভেরি ক্লিয়ার মানে সে কি চিন্তা করতেছে বা সে কি করতে চায়, তার পজিশনটা ভেরি ক্লিয়ার করছে। এই যে পজিশন ভেরি ক্লিয়ার, এই পজিশনটা কার ক্লিয়ার করছে, সি, তার না, এটা সাবজেক্টকে নিয়ে কথা বলছে, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কে, হিম, এইটা নিয়ে কথা বলছে, তার মানে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। সরি, আই পেইন্টেড, আমি এটাকে রং করছি, ইট এটাকে, আমি এটাকে রং করছি রেড, এই রেড কি আমাকে রং করছি না রেড এটাকে রং করছি, এটাকে, অবজেক্টের কমপ্লিমেন্ট। এই জিনিসটাই আমি আলাদা করে লিখছি, কোনটা সাবজেক্টের কমপ্লিমেন্ট কোনটা অবজেক্টের কমপ্লিমেন্ট। এইবার লাস্ট কোশ্চেন, এটা কোনো ব্যাপারই না। লিঙ্কিং ভার্ব কি, দেখবেন এত পানি, এটা 1 মিনিটে হয়ে যাবে। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা, সেটাই লিঙ্কিং ভার্ব। আমি আবার বলতেছি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি আপনি চিনেন, তার মাঝখানে যে ভার্বটা হবে ওইটাই লিঙ্কিং ভার্ব। একটা লাইন লেখি, শি লাভস মি, এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স। হি বিকেম এ পলিটিশিয়ান, পলিটিশিয়ান কি হয়েছে, সে, এটা কমপ্লিমেন্ট এটা সাবজেক্ট, মাঝখানে একটা লিঙ্কিং। সি সাবজেক্ট, মি অবজেক্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট না, তার মানে এটা নর্মাল ভার্ব, এটা লিঙ্কিং না। দুইটা আমি আপনাকে পাশাপাশি লিখে দিয়ে একদম বুঝিয়ে ফেলাইছি কাহিনী কি। মানে আপনি সাবজেক্ট চিনেন, আপনি কমপ্লিমেন্ট চিনেন, তো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানেরটাই লিঙ্কিং। সারা জীবন হয়তো অনেক লিঙ্কিং মিঙ্কিং শুনছেন, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং অমুক, লিঙ্কিং তমুক, কিন্তু কখনোই বুঝেন নাই, কেন, কারণ আপনি কমপ্লিমেন্টই চিনতেন না। আজকের ক্লাসে আপনাকে আমি কমপ্লিমেন্টটা চিনাইলাম, আর কমপ্লিমেন্ট যেহেতু চিনছেন, তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানেরটাই লিঙ্কিং। এবার পুলাপান বলেন তো, এই সেন্টেন্স শি লাভস মি, এই সেন্টেন্সে মি কি, মি কি কমপ্লিমেন্ট, না ভাই, মি কমপ্লিমেন্ট না, মি অবজেক্ট। যেহেতু মি কমপ্লিমেন্ট না, এই লাভস হচ্ছে একটা নর্মাল ভাব, বুঝাইতে পারছি। সো আমি আপনাকে এক ঢিলে দুই পাখি শিখিয়ে দিছি, এখন কোশ্চেনে চলে যাব। এক ঢিলে দুই পাখি শিখিয়ে দিছি, দুই পাখি মেরে দিছি। কি কি, একটা হচ্ছে কমপ্লিমেন্ট কি, এর আন্ডারে পড়ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, আর দ্বিতীয় শিখিয়ে দিছি লিঙ্কিং ভার্ব কি, এক কথায় শিখিয়ে দিছি। এইবার আমি 30 সেকেন্ড পজ করে, 1 ঘন্টা মাত্র হইলো, 5 মিনিট এক্সট্রা টাইম নিব ফুটবল খেলার মতো, 5 মিনিটে এটা পরে আমি আপনাদের ক্লাস শেষ করে দিব। 1 ঘন্টা মাত্র হইলো, 45 বেজে গেছিল শুরু করতে করতে। এইবার বলেন, আমরা টপিক এইটা নিয়ে পড়লাম, 3টা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়ছি, তারপরে আমরা পড়ছি ডিরেক্ট ইনডিরেক্ট,
আর এখন পড়লাম আমরা কমপ্লিমেন্ট পড়লাম প্লাস লিঙ্কিং ভার্ব পড়লাম। তিনটা টপিক আমরা তিনটা টাইমে পড়ছি, বুঝাইতে পারছি? এইবার রিসেন্ট যে টপিকটা পড়লাম কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব, এইটা নিয়ে একটু মন্তব্য করেন, দ্রুত করেন, কারণ আপনাদের ফিডব্যাক পাইলেই বরং আমি একটু উৎসাহিত হই পরবর্তী ক্লাসে সুন্দর করে প্রেজেন্ট করার ক্ষেত্রে। আর সমস্যা হলে আমি সেটা সলভ করে দিই, কেমন? আচ্ছা, ঠিক আছে, একটু আগে থেকে কোশ্চেন গুলা পড়ি। আচ্ছা, রাজকুমারী আপুর ভালো, ওকে ফাইন, বুঝতে পারছেন। সাদিয়া আপু লিখছে ক্লিয়ার, ওকে ফাইন। শতাব্দী আপু বুঝতে পারছে। তারপরে সবাই একটা নিয়ে উত্তর ভুল করছে। ফারজানা আপু ঠিক লিখছিল, ঠিক আছে। মুন্নি আপু ক্লাস বুঝতে পারছেন। কমপ্লিমেন্ট অবজেক্টের মধ্যে একটু পার্থক্য বলেন। শাহাদাত ভাই অলরেডি বলে দিছি, আশা করি আপনি বুঝতে পারছেন। এবার কমেন্ট করেন কে কে কি বুঝেন নাই, ঠিক আছে? আচ্ছা, আরিশা আপু বুঝতে পারছেন, আপনি নতুন যুক্ত হয়েছে, যদি ফ্রি ক্লাস করতে চান, যারা যারা নতুন যুক্ত আছে ফ্রি ক্লাস করতে চাইলে দ্রুত আমাদের পেজে এসএমএস করতে পারেন। আচ্ছা, সাদিয়া আপু 27 নাম্বারটা বুঝেন নাই না? আমি যদি স্কিপ করে আসছি, আপনি 27 নাম্বারটার স্ক্রিনশট দেন কাইন্ডলি, দেন আমি আপনার ওইখানে দেখতে পারি, কেমন? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস শেষে আমি দিয়ে দিব, সমস্যা নেই শাহাদাত ভাই। আচ্ছা, রাজীব ভাই একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আমি বলে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্লাস শেষে দিয়ে দিব আমি, সমস্যা নাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আসলে এইভাবে নাই, মেসেঞ্জার গ্রুপ আছে, সব মেসেঞ্জার গ্রুপে যুক্ত হইতে হলে পেজে নক দিতে হবে, কেমন? আচ্ছা, রিমি আপু ধন্যবাদ। যদি নতুন যুক্ত হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো রেগুলার করবেন, সেজন্য কি করতে হবে? পেজে নক দিয়ে যুক্ত হতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি আর কারো যেহেতু সমস্যা নাই, এবার আমি 5 মিনিট এক্সারসাইজ করিয়ে শেষ করে দিব। দেখেন 25 নাম্বারটা দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। ও, এটা পড়াইছি, এই পৃষ্ঠাটা পড়াইছি, এই যে এইখান থেকে দেখেন। শেক্সপিয়র ইজ প্লেরাইট। শেক্সপিয়র ইজ এ প্লেরাইট। এই প্লেরাইটটাকে, সে কিন্তু শেক্সপিয়র। প্লেরাইট আর শেক্সপিয়র একই জিনিস। সাবজেক্টের কমপ্লিমেন্ট, ডি নাম্বার কমপ্লিমেন্ট। হি বিকেম এ পলিটিশিয়ান, পলিটিশিয়ান কে? হি। সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে কি? শুধু কমপ্লিমেন্ট, ফাইন। ইট ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট কোনটা? ইট, তার মানে কি? সাবজেক্টের কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট, শেষ। বুঝাইতে পারছি? এখানে অনেক ইজি, শুধু কমপ্লিমেন্ট লিখে দিয়ে দিছে। তারপর লিঙ্কিং ভার্ব কি? একটু আগেই পড়াইছি। এই যে ইট এবং ডিফিকাল্টের মাঝখানে যে ইজ, এটা লিঙ্কিং ভার্ব। এই শেক্সপিয়র প্লেরাইটের মাঝখানে ইজ, এইটা লিঙ্কিং। হি এবং পলিটিশিয়ানের মাঝখানে যে বিকেম, এইটা লিঙ্কিং। আশা করি লিঙ্কিং ভার্ব বুঝছেন। আসেন এবার একটু দেখি, এত ভুগি তুই কত কিছু লেখছে, পড়ার দরকারই নাই। দেখেন, হি বিকেম এ পলিটিশিয়ান, বিকেমটা হচ্ছে লিঙ্কিং, হি এর কমপ্লিমেন্ট হচ্ছে পলিটিশিয়ান। হানি খাইতে কেমন? হানি খাইতে কিন্তু সুইট, মিষ্টি। তাহলে হানি এর কমপ্লিমেন্ট কি? সুইট। মানে সুইট কার কমপ্লিমেন্ট? হানি। মাঝখানে টেস্ট, এটা তাহলে আপনার লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, ম্যাড কমপ্লিমেন্ট, কে ম্যাড হবে? হি। মাঝখানে কোনটা? ওয়েন্ট, এটা লিঙ্কিং ভার্ব। এই যে ওয়েন্ট লিঙ্কিং ভার্ব। এই 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 মোটামুটি এগুলো নেক্সট ক্লাসের পড়া, এই মোটামুটি। তো এইখানে আপনাদের ক্লাস শেষ। না, ক্লাস মোটামুটি 2-3 মিনিট বেশি হয়েছে, 1 ঘন্টার পুরাও বেশি না, ক্লাস শেষ। এই ক্লাসে 18 নম্বর ক্লাসে আমরা শিখছি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপরে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, লিঙ্কিং। অনেকগুলা কিন্তু একসাথে এক ক্লাসে শিখে ফেলছি 1 ঘন্টার মধ্যে। ক্লাস এই পর্যন্তই। সো ক্লাসটা ইনশাল্লাহ, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তারা জানা, সমস্যা না থেকে থাকলে অবশ্যই নেক্সট ক্লাসের দাওয়াত রইল। নেক্সট ক্লাস আবার পরশুদিন হবে। আর যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই 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 মেসেঞ্জারে, আমাদের পেজের মেসেঞ্জারে নক দিবেন, সেখান থেকে আপনাদেরকে গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, কেমন?
আর হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা সমস্যাগুলো লেখেন, আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।